এই প্রজ্ঞাটা না প্রত্যেক বছর ক্লাসে ফার্স্ট হয়, কিন্তু এই বছর না আমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে। আর সেই জন্য না এমন একটা উপায় বার করতে হবে যাতে ও ক্লাসে ফার্স্ট না হতে পারে। প্রজ্ঞা পড়াশোনায় খুব ভালো ছিল, সেজন্য ও ক্লাসে সব টিচারের কাছে প্রিয় ছিল। সব টিচার সেজন্য ওকে দিয়ে রিডিং পড়াতো। রোজ সকাল 6টায় উঠে ও স্নান করে 8টার মধ্যে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যেত। কিন্তু আজ সকাল থেকে ওর পেটে কিরকম একটা অস্বস্তি হচ্ছিল, যার কারণে ওর পেটে ব্যথা হচ্ছিল। মা, আজকে না আমার পেটে খুব ব্যথা করছে। এই শুনে ওর মা সুমন কাছে এসে বলল, পেটে ব্যথা করছে? বুঝতে পেরেছি, তুই নিশ্চয়ই কালকে কিছু বাইরে উল্টোপাল্টা খাবার খেয়েছিস। না মা, আমি তো কিচ্ছু খাইনি। ঠিক আছে মা, কোনো ব্যাপার না, আজকে আর স্কুলে যেতে হবে না। না মা, আজকে না স্কুলে প্রজেক্ট জমা দিতে হবে, তার উপর প্রেজেন্টেশনও আছে, আমাকে যেতেই হবে। এরপরে ওষুধ খেয়ে প্রজ্ঞা স্কুলে চলে গেল। ক্লাসে পৌঁছানোর পরও ওর পেটে ব্যথা কমল না, তাই পেটে খুব ব্যথা করার কারণে প্রজ্ঞা আজকে চুপচাপই ছিল। ওকে চুপচাপ দেখে ওর ফ্রেন্ড নিশা ওকে বলল, কি হয়েছে রে প্রজ্ঞা, আজকে তুই এত চুপচাপ, আর তোকে দেখতেও কেমন লাগছে? হ্যাঁ রে, আমার পেটে খুব ব্যথা করছে, কি জানি না, কারণ এরকম ব্যথার আগে আমার কখনো হয়নি। তখনই ক্লাসে ইংলিশের স্যার চলে আসে। সব স্টুডেন্ট তাকে গুড মর্নিং বলে উইশ করে। আজকে ক্লাসে প্রজেক্ট প্রেজেন্টেশনের দিন। প্রজ্ঞা, তুমি তৈরি করেছো তো? হ্যাঁ স্যার। তাহলে এখানে এসে বোর্ডে তোমার প্রেজেন্টেশনটা দাও। পেটে ব্যথা নিয়ে প্রজ্ঞা যখন বোর্ডের দিকে এগিয়ে যায়, তখন সুমি ওকে দেখে বলে, কিছু তো হয়েছে ওর, না হলে ও এরকম করছে কেন? তাই আজকেও প্রেজেন্টেশনে গড়বড় তো করবেই। প্রজ্ঞা যেই প্রেজেন্টেশন দিতে শুরু করলো, তখন ওর পেটে ব্যথা আরো বেড়ে গেল, আরো পেট ধরে দাঁড়িয়ে পড়ল। তখনই সুমি দেখতে পেল যে ও স্কার্টে লাল রক্তের দাগ লেগে আছে। আর এই দেখে ও জোরে চিৎকার করে বলতে লাগলো, আরে ওই দেখো, প্রজ্ঞা স্কার্ট পুরো রক্তে ভরে গেছে। এ কি হলো? এই দেখে সারা ক্লাস প্রজ্ঞার স্কার্টের দিকে তাকিয়ে হাসতে লাগলো। প্রজ্ঞা যখন নিজের স্কার্টের দিকে তাকালো, তখন সত্যিই দেখলো যে স্কার্টে রক্তের দাগ লেগে আছে। এই দেখে প্রজ্ঞা ঘাবড়ে গেল, কারণ ও জানতই না যে এই রক্তের দাগ কিভাবে লাগলো। আর ক্লাসের বাকি বাচ্চারাও অনেক ছোট ছিল, সুতরাং তারাও জানতো না যে রক্তটা কিসের ছিল। তাই সবাই ওকে নিয়ে মজা করতে থাকে আর হাসতে থাকে। সবাই মজা করছে দেখে প্রজ্ঞার খুব খারাপ লাগে, আর ও ছুটে ক্লাস থেকে বাইরে বেরিয়ে যায়। প্রজ্ঞা দাঁড়াও, আর তোমরা বাকিরা চুপ করো। কিন্তু প্রজ্ঞা কারোর কথাই শুনল না এবং দৌড়াতে দৌড়াতে স্কুলের পেছনে একটা জঙ্গলে গিয়ে বসে ও কাঁদতে থাকলো। এ আমার কি হলো? আর আমার এই স্কার্টে রক্তের দাগ কোথা থেকে এলো? আমি তো কিছু বুঝতেই পারছি না যে আমি বাড়ি কি করে যাব। এরপর অরুণ স্যার মেডিকেল ডিপার্টমেন্টের আরতি ম্যামের কাছে গিয়ে সব বলে। ওকে খুঁজতে খুঁজতে আরতি ম্যাম স্কুলের পেছনের জঙ্গলে চলে আসে। প্রজ্ঞা, তুমি কোথায়? মা, তোমার কিচ্ছু হয়নি, তুমি একবার এদিকে এসো, আমার কথাটা শোনো। আরতি ম্যাম ওকে খুঁজে নেয় এবং তারপর ওর কাছে এসে বলে, প্রজ্ঞা মা আমার, এতে লজ্জা পাওয়ার কিছুই নেই, এটা তো পিরিয়ডস, এটা সব মেয়েদেরই হয়। তুমি আমার সাথে এসো, আমি একটা জিনিস তোমাকে দিচ্ছি। আমি একদম যাব না, সবাই হাসবে আমাকে দেখে। আমি আছি না তোমার সাথে, কেউ তোমাকে দেখে হাসবে না, চলো আমার সাথে। তারপর ম্যাডাম প্রজ্ঞাকে একটা স্যানিটারি প্যাড দেয় আর ড্রেস চেঞ্জ করার জন্য একটা নতুন ড্রেসও দেয়। সেই দিন ওকে ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে এসে ওর মাকে সব কথাই বলে। হে ভগবান, আমার মাথায় কেন এটা এলো না? আমার তো সকালে এটা বুঝে যাওয়া উচিত ছিল। কিন্তু মা, আমাকে বাদ দিয়ে ক্লাসে অন্য মেয়েদের তো এসব হয়নি। হবে মা, সবারই এক একটা সময় হবে। তুমি এখন বড় হয়ে গেছো, তাই তোমার হয়েছে। ওর মা ওকে সব ভালোভাবে বুঝিয়ে দেয়। পরের দিন সকালে ও যখন স্কুলে যায়, তখন আবার সুমি ওকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এই দেখো, রক্তে ভেসে যাওয়া প্রজ্ঞা ম্যাডাম আজকে আবার স্কুলে এসছে। তোর সাথে এমনটাই হওয়া দরকার, তুই এরই যোগ্য। সুমির কথা শুনে সারা ক্লাস প্রজ্ঞার উপর হাসতে থাকে। এইভাবে সুমি প্রত্যেক দিনই প্রজ্ঞার মজা ওড়াতে থাকে, আর এই জন্যই প্রজ্ঞা স্কুলে যেতে ভয় পায় আর সে বাড়িতে বসে কাঁদতে থাকে। কি হয়েছে আমার মেয়ের? যার পেটে ব্যথা হলেও সে স্কুলে যেতে চাইতো, এখন সে স্কুলেই যেতে চাইছে না।
ওর পড়াশুনো করাতেও একদম মন ছিল না, তাই ওর স্কুলের রেজাল্ট খারাপ হতে থাকে। আর এই নাম্বার দেখে স্যারও বলতে থাকেন, কি হয়েছে প্রজ্ঞা, তুমি পড়াশোনায় মন দিচ্ছ না কেন? দেখো তো কত খারাপ নম্বর এসছে। জানি না স্যার, এখন আমি সব ভুলে যাই। এটাই তো আমি চাইছিলাম, এবার আমি ফার্স্ট হবই, কেউ আমাকে আটকাতে পারবে না। এইভাবে বেশ কিছুদিন সময় চলে যায়, তারপর আবার এক্সাম চলে আসে। কিন্তু প্রজ্ঞার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরতে থাকে যে আবান্নর স্কার্টে রক্তের দাগ দেখা যায়। আর এই ভয়ে ভয়ে ওর রেজাল্টও খারাপ হতে লাগলো। তাই প্রজ্ঞার রেজাল্ট খারাপ হওয়াতে সুমি ক্লাসে ফার্স্ট এসে গেল। আমি ফার্স্ট হয়ে গেছি, ওই প্রজ্ঞার বাচ্চাটাকে না আমি হারিয়ে দিয়েছি, কি মজা। সুমি যখন এসব বলে খুব মজা করছিল, তখনই সবার চোখ ওর স্কার্টের দিকে যায় যেখানে রক্তের দাগ লেগেছিল। ওই দেখো, সৌমি স্কার্টে না রক্তের দাগ লেগে আছে। সুমি নিজে স্কার্টের দিকে দেখল। হে ভগবান, আমার স্কার্টেও যে রক্তের দাগ, এটা এখানে কোথা থেকে লাগলো, কি করে হলো? এই দেখে সুমি যখন লজ্জায় দৌড়ে পালাচ্ছিল, তখন প্রজ্ঞা ওর হাত ধরে ওকে বলল, দাঁড়াও দাঁড়াও সুমি, এতে লজ্জা পেও না, এটা তো আমরা মেয়েদের গর্বের বিষয়। হ্যাঁ সুমি, এটা নর্মাল ব্যাপার, এটা সব মেয়েদেরই হয়। এই নাও স্যানিটারি প্যাড, তুমি একদম ভয় পেও না, আমি তোমাকে ওয়াশরুমের দিকে নিয়ে যাচ্ছি। এরপর সুমি নিজের ভুলটা বুঝতে পারে আর সে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে প্রজ্ঞার কাছে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দাও প্রজ্ঞা, আমি তোমাকে এত ইনসাল্ট করেছি, অথচ আমার বিপদের দিনে তুমি আমার পাশে থেকেছ। কোনো ব্যাপার না সুমি, আমরা যদি একে অপরকে সাহায্য না করি তাহলে কে করবে? ওই দিন থেকেই ওরা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেল আর প্রজ্ঞার মন থেকেও সমস্ত ভয় কেটে গেল। এরপরও আবার পড়াশুনো করে ক্লাসে ফার্স্ট হতে লাগলো। আর সুমিও বুঝতে পারল যে পিরিয়ডসকে নিয়ে কখনো হাসাহাসি বা মজা করতে নেই, বরং পিরিয়ডস হওয়া তো একটা খুব ভালো ব্যাপার। যাই বলো না কেন, সৌরভ যে খুব ভাগ্যবান সেটা মানতেই হবে। কি সুন্দর চাঁদের মতো ফুটফুটে বউ পেয়েছে। হ্যাঁ, আনবো না, আমার একমাত্র ছেলে বলে কথা, আনতে তো হবেই। ও আমার নতুন বৌমা, তাড়াতাড়ি সবার পা ছুঁয়ে আশীর্বাদটা নিয়ে নাও তো। এবার প্রথমে শ্বশুরমশাইয়ের পা ছুবে। নতুন বউ সোমিয়া শ্বশুরমশাই মনোজ ঘোষের পা ছুঁয়ে যখনই আশীর্বাদ নিতে গেল, আশীর্বাদের নাম করে মনোজবাবু হাতটা ওর পিঠের ওপর দেয় আর বাজেভাবে ওকে ছোঁয়ার চেষ্টা করে। বেঁচে থাকো বৌমা, আর আমাদের সবাইকেও ভালো রেখো। শ্বশুরমশাইয়ের ব্যবহার সোমিয়ার একটু অদ্ভুত লাগলেও সে সেটা মনের ভুল বলে এড়িয়ে যায়। এরপর শ্বশুরমশাই ওকে উপহার দেয় আর তার সাথে বাকি আত্মীয়রাও ওকে উপহার দিয়ে চলে যায়। সোমিয়া একটি ছোট্ট গ্রামের সহজ সরল মেয়ে ছিল, যে বেশি কথা বলতো না। বিয়ের দুদিন পর সৌরভ সোমিয়াকে বলল, এই দেখো সোমিয়া, এটা আমাদের হানিমুনের টিকিট, গোয়ার 3 দিনের ট্রিপ। তুমি প্যাকিং শুরু করে দাও, আমি মা আর বাবাকে বলে আসছি। ঠিক আছে, আমি এখনই প্যাকিং করে নিচ্ছি। সৌরভ আর সোমিয়া হানিমুনের জন্য গোয়া চলে যায়। এর কিছুদিন পরেই ওরা ফিরে আসে। এখন ওদের বিয়ের প্রায় 1 মাস হয়ে গেল। একদিন যখন ওদের রুমে ওর শাশুড়ি 1 গ্লাস দুধ নিয়ে এলো। আরে মা, বাহ, নিজের ছেলের জন্য দুধ এনেছো, দাও দাও। চুপ কর, এটা তোর জন্য না, এটা আমার বৌমা সোমিয়ার জন্য। দেখ তো, মেয়েটা শুকিয়ে পাতলা পাপড় হয়ে গেছে। এই অবস্থায় বৌমার বাপের বাড়ির লোকেরা দেখে কি বলবে, যে আমরা ওর খেয়ালই রাখি না। বৌমা নাও, এই দুধটা খেয়ে নাও। হ্যাঁ মা। দুধ দিয়ে শাশুড়ি মা চলে গেলে বাইরে দাঁড়িয়ে থাকা মনোজবাবু বলল, কাজ হয়ে গেছে কি? হ্যাঁ, তুমি যেমনটা বলেছিলে তেমনটাই করেছি। শাবাশ। অন্যদিকে সোমিয়া সৌরভকে বলে, সত্যি মা কত ভালো না, আমার কত খেয়াল রাখে। আমি কত ভাগ্যবতী যে এরকম একটা পরিবার পেয়েছি যেখানে সবাই আমাকে ভালোবাসে। একদম ঠিক বলেছ সোমিয়া, আমরা সবাই তোমাকে খুবই ভালোবাসি। আর এবার তোমারও কর্তব্য যে তুমিও আমাদেরকে সমানভাবে ভালোবাসো। নাও, এবার দুধটা খেয়ে নাও। এরপর সোমিয়া দুধটা খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর প্রতিদিনই সৌরভ সোমিয়াকে দুধ এনে খেতে দিত আর ওই দুধ খেয়ে সোমিয়া ঘুমিয়ে পড়ত। অন্যদিকে রমার প্রতিবেশী বিমলা এমন ধরনের মহিলা ছিল
যারা অন্যের হাড়ির খবর নিত। এমনই এক রাতে বিমলা যখন ওদের বাড়িতে এলো, আরে রমা বোন, আমাকে ক্ষমা করে দিও যে এত রাতে এসে তোমাকে বিরক্ত করছি। আসলে কি হয়েছে না, বাড়িতে চিনিটা শেষ হয়ে গেছে, আর ছেলে বিট্টু চিনি ছাড়া তো দুধই খেতে চায় না। আর এত রাতে যে সব দোকানও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, দাঁড়াও, আমি ভেতর থেকে এনে দিচ্ছি। এরপর বিমলা ঘরের চারদিকটা খুব ভালো করে দেখছিল, আর ঠিক সেই সময় ওর নজর পড়ল সোমিয়ার ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা মনোজ ঘোষের ওপর। এরপরেই রমা চিনি নিয়ে আসে। এই নাও চিনি। অনেক ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, বৌমা কোথায়? দেখতে পাচ্ছি না তো। আরে রাত 10টা বাজে, ও তোর স্বামীর ঘরেই থাকবে না, সবে নতুন বিয়ে হয়েছে, এটাও বোঝো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে আসছি। হ্যাঁ। কিন্তু বিমলা যখন বাড়ি ফিরছিল তখন সৌরভ গার্ডেনে বসে গেম খেলছিল। এই দেখে বিমলা ভাবল, আরে সৌরভ তো এখানে, তাহলে রমা বোন মিথ্যে কথা কেন বলল? আর বৌমার ঘরে এত রাতে মনোজবাবুই বা কি করছেন? কিছু তো গন্ডগোল আছে। বিমলার সন্দেহ হয়, তাই সে ব্যাপারটা নিয়ে একটু ভাবতে থাকে। বিমলার ঘর থেকে সোমিয়ার ঘরে জানলাটা দেখা যেত, আর তার সাথে কিছু আওয়াজও শোনা যেত, তাই সে একটু নিয়মিত নজর রাখত। আর অন্যদিকে সৌরভ রোজই দুধে গ্লাস দিত সোমিয়াকে। না না সৌরভ, আমি এই দুধ খাবো না, এই দুধ খেলে আমার না খুব ঘুম পায়, খাবো না আমি। কি যে বলো না সৌমিয়া, তুমি সারাদিন কাজ করো তাই জন্যেই ক্লান্ত হয়ে পড়ো। চলো দুধটা খেয়ে নাও তাড়াতাড়ি। সোমিয়া ওই দুধ খেয়ে নেয়। পরের দিন ওর বমি হয়, আর বমি হলে ও ডাক্তারের কাছে গেলে জানতে পারে যে ও প্রেগনেন্ট। এই খবর শুনে বাড়িতে সবাই খুব খুশি হয়ে যায়। এইভাবেই কিছুদিন চলে যাওয়ার পর একদিন আলমারি পরিষ্কার করতে গিয়ে ও একটি রিপোর্ট পায়, যা দেখে ওর মাথা ঘুরে যায়। যে রিপোর্টটা ছিল সৌরভের, তাতে লেখা ছিল যে ও কোনোদিনই বাবা হতে পারবে না। সৌরভ যদি কোনোদিন বাবা হতে পারবে না, তাহলে আমার পেটে কার সন্তান? এই নাও বৌমা, দুধটা খেয়ে নাও। একটু মাথায় জোর দিলেই সোমিয়ার মনে পড়ে যায় যে যখনই ও দুধটা খেত তখনই ও ঘুমিয়ে পড়ত। ও ঘুমিয়ে পড়লেই সৌরভ ওর ঘর থেকে বেরিয়ে যেত, আর অন্য একজন লোক ঘরে আসতো, আর তারপর ওর সাথে। কিন্তু লোকটি কে ছিল তার মনে পড়ছিল না, তাই সে রেগে গিয়ে সৌরভকে বলল, সৌরভ, সত্যি করে বলো, বাচ্চাটা কার? আমি জানি যে তুমি কোনোদিনই বাবা হতে পারবে না, সত্যি কথা বলো। বেশি আওয়াজ করলে সারা জীবনের মতো তোর আওয়াজ বন্ধ করে দেবো, বুঝলি? আর কাউকে কিচ্ছু বলবি না, যা হচ্ছে হতে দে। ওই দিন থেকে ওরা সবাই ওকে বাড়িতেই আটকে রাখল, আর ওকে ঘরের মধ্যে আটকে রেখে দিয়ে ওকে মারধরও করত। কিন্তু বিমলা দেবী নিজের ঘর থেকে এই সবই দেখত। বিমলা দেবী এসব সহ্য করতে না পেরে পুলিশকে ফোন করে সব বললে পুলিশ ওখানে চলে আসে। আসলে আমার ছেলের বিয়ের আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার পর ডাক্তাররা বলেছিল ও কোনোদিনও বাপ হতে পারবে না। সৌরভ আমাদের একমাত্র ছেলে, আর আমরা চেয়েছিলাম যে আমাদের বংশ এখানেই না শেষ হয়ে যায়। এই জন্য আমরা 3 জন মিলে একটা প্ল্যান বানালাম। আমরা ওর বিয়ে গ্রামের এক ভোলা ভালা মেয়ের সঙ্গে করিয়ে দিলাম, আর বৌমাকে দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিতাম, যার পর ও গভীর ঘুমে চলে যেত। যার পর সৌরভ ঘর থেকে বেরিয়ে গেলে আমি ওর ঘরে চলে যেতাম। ওর পেটের বাচ্চাটা আমারই। ছি বাবা, আপনার লজ্জা করলো না এরকম নিচু কাজ করতে? এই সৌরভ, তোমার মতো স্বামী থাকার চেয়ে তো বিধবা হওয়া অনেক ভালো ছিল। আর আপনি মা হয়ে মেয়ের সাথে এরকম করতে পারলেন? ইন্সপেক্টর সাহেব, আপনি ওদের গ্রেপ্তার করুন আর ওদের পাপের শাস্তি দিন। ধর রে সব কটাকে, ধরে জেলে পুড়ে দে একদম, ওখানে গিয়ে বংশ বিস্তার করুক। এত বিমলা দেবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ইনফরমেশনটা দিলেন আর এই মেয়েটিকে অত্যাচারের হাত থেকে বাঁচালেন। এরপর সোমিয়া বিমলা দেবী আর পুলিশকে ধন্যবাদ জানায়। আইন ওদের কঠোর শাস্তি দিল, আর ওদের সমস্ত সম্পত্তি হবু সন্তানের নামে করে দিল, আর তার সাথে ওদের আজীবন কারাদণ্ডের শাস্তিও দিল। Thanks for watching.